আচ্ছা, তো আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 3 এর আরেকটা পার্ট। তো আমরা সেকেন্ড স্লাইডের দিকে যাচ্ছি। তো এটা শুরু করার আগে আমরা বলি প্রথম কয়েকটা স্লাইড হচ্ছে একটু রিক্যাপ। মানে আমরা স্লাইড নাম্বার 1 বা চ্যাপ্টার 1 এ যা পড়াইছি, চ্যাপ্টার 3 এর শুরুতে যা পড়াইছি, তার সামান্য কিছু অংশ একটু রিক্যাপ, একটু আরেকবার ঝালাই করে নিই। দেন হচ্ছে আমরা অ্যাকচুয়াল টপিকে যাব, যে অ্যাকচুয়াল টপিকটা হচ্ছে আমাদের এইটা, অ্যাড্রেসিং মোড। আমরা একটু 8086 এর রেজিস্টার সম্পর্কে আরেকবার একটু বলবো, দেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেসিং মোডের দিকে যাবো। অ্যাড্রেসিং মোড কি জিনিস আমরা আস্তে আস্তে বলবো আর কি। আমরা শুরু করি। এগেইন রফিকুজ্জামান স্যারের বই থেকে পড়ানো হচ্ছে এবং এটা অবশ্যই বই পড়তে হবে। তো আমরা গত ভিডিও বা স্লাইডে আলোচনা করছিলাম সেগমেন্টেড মেমোরি কি। আমরা বলছিলাম যে যদি একটা র্যাম থেকে থাকে সামথিং লাইক এরকম, এবং এই র্যামগুলো যদি এরকম স্লটে স্লটে ভাগ করা থাকে, তাহলে একটা প্রোগ্রাম যখন লোড হয় তখন কিছু অংশ নিয়ে একটা সেগমেন্ট তৈরি হয়। কিছু অংশ নিয়ে একটা সেগমেন্ট তৈরি হয়। এইটা হচ্ছে একটা হতে পারে কোড সেগমেন্ট, একটা হতে পারে হচ্ছে সে স্ট্যাক সেগমেন্ট, একটা হতে পারে হচ্ছে সে এক্সট্রা সেগমেন্ট। এরকম প্রতিটা প্রোগ্রামের জন্য টোটাল 4টা সেগমেন্ট লোড হয়ে যায়। এটা ওভারল্যাপিং হতে পারে, নন ওভারল্যাপিং হতে পারে। তো 8086 এ নর্মালি যদি নন ওভারল্যাপিং হয়, তাহলে 64 কিলোবাইট করে এক একটা সেগমেন্ট বরাদ্দ হয়। এখন এটা অ্যাক্সেস করার জন্য দুইটা, এক একটা মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে যে সেগমেন্টের ডেটা বা যে সেগমেন্টের থেকে ইনস্ট্রাকশন বা যে সেগমেন্টের ভ্যালুটা লাগবে, সেই সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুটা লাগবে। কারণ আমার মাইক্রোপ্রসেসরকে জানতে হবে যে র্যামের ঠিক কোন লোকেশন থেকে এই সেগমেন্ট শুরু হয়েছে, এবং ওইটার সাপেক্ষে রিলেটিভ অ্যাড্রেসিং, অর্থাৎ কোন জায়গাটায় গেলে হচ্ছে এই সেগমেন্ট থেকে কত ঘর পরে গেলে আমি আমার অ্যাকচুয়াল ডিজায়ার্ড ভ্যালুটা পাবো, লজিক্যাল অ্যাড্রেস, যেটা আমরা গত ভিডিওতে বুঝাইছিলাম যে লজিক্যাল অ্যাড্রেস নিয়ে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর কাজ করে এবং ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হয়। তার মানে আমার এই ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করার জন্য কোড সেগমেন্ট লাগবে বা যে কোনো একটা সেগমেন্ট রেজিস্টার লাগবে, এবং তার সাথে লাগবে হচ্ছে যে সেগমেন্ট নিয়ে কাজ হচ্ছে তার জন্য ব্যবহৃত অফসেট রেজিস্টার। এই অফসেট রেজিস্টারকে হচ্ছে মাইক্রোপ্রসেসর ব্যবহার করে। আমরা একটু খুলে বলি, সে মাইক্রোপ্রসেসর এখন ডেটা সেগমেন্টের থেকে একটা ভ্যালু আনবে। তাহলে মাইক্রোপ্রসেসর কি করবে, ডেটা সেগমেন্টের ভ্যালুটাকে নেবে, রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে। তার মানে এখন আমরা জানতে পারবো যে র্যামের কোন লোকেশন থেকে হচ্ছে ডেটা সেগমেন্ট শুরু হয়েছে, এবং একই সাথে মাইক্রোপ্রসেসর হচ্ছে ওই ডেটা সেগমেন্টের ভিতরে কত নাম্বার ঘরের ডেটা লাগবে সেটা জেনারেট করে দিবে। এটা সর্বোচ্চ হতে পারে 16 বিটের একটা অ্যাড্রেস। তাহলে এই যে দুইটা ইনফরমেশন, কত নাম্বার ঘরের ভ্যালু লাগবে এবং ডেটা সেগমেন্ট কোথা থেকে শুরু হয়েছে, এই দুইটাকে মিলে আমরা একটা 20 বিটের অ্যাড্রেস জেনারেট করতে পারি। কিভাবে? লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন থেকে, যেটা গত স্লাইডে আমরা দেখাইছি। অর্থাৎ একটা সেগমেন্ট রেজিস্টারকে নিলাম, সে যদি আমরা ডিএস নেই, ডিএস এটাকে আমরা 4 বিটের লেফট শিফট দিব, 4 বিট সে আমরা লেফট শিফট দিব এলএস। আচ্ছা, এইবার এটার সাথে আমরা যোগ করে দিব হচ্ছে যে কোনো অফসেট। যেমন ডেটা সেগমেন্টের ক্ষেত্রে অফসেট হতে পারে 3 রকম, আমরা জানি বিএক্স, এসআই এবং ডিআই, যেটা আমরা গতদিন পড়াচ্ছিলাম। এই যে আমি অফসেট যোগ করে দিলাম 4 বিট লেফট শিফট করে ডিএসকে, এখন আমি র্যামের, এইটা যদি আমার র্যাম হয়, তাহলে আমি অ্যাকচুয়ালি এই পজিশনটার ফিজিক্যাল বা বাস্তব অ্যাড্রেস কত সেটা জানতে পারবো, রিয়াল যে অ্যাড্রেসটা ওইটা আমার দরকার। তো এইভাবে বের করা হয় আর কি, লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস কীভাবে ক্যালকুলেট করা হয় এবং সেগমেন্টেড মেমোরি কি, এগুলো আমরা আগে পড়াইছি। আমরা আগে এই সম্পর্কে লেকচার দিছি, জাস্ট একবার একটু ঝালাই করে নেওয়া। এইবার একটা লিমিটেশন, এই সেগমেন্টেড মেমোরিতে একটা প্রবলেম হতে পারে। তো একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই আমরা, সে চারটা চারটা ডেটা সেগমেন্ট আছে, আমরা জানি যে মাল্টিপল প্রোগ্রাম লোড করা সম্ভব। তো মাল্টিপল প্রোগ্রামে ডেফিনেটলি মাল্টিপল সেগমেন্ট থাকবে, ডেটা সেগমেন্ট থাকবে। আবার একই প্রোগ্রামে দুইটা ডেটা সেগমেন্টও পসিবল। যদি আমরা চাই একই প্রোগ্রামের জন্য দুইটা সেগমেন্ট আমরা ডিক্লেয়ার করতে পারি, ন্যাচারালভাবে স্বাভাবিকভাবে লোড করলে একটাই থাকার কথা, কিন্তু আমরা দুইটা বানাইতে পারি। তো ডেটা সেগমেন্ট যদি ভিন্ন ভিন্ন হয় এবং এর যদি লোকেশন অফসেট যদি ভিন্ন ভিন্নভাবে জেনারেট হয়, তাহলে কিছু ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা হচ্ছে একই অ্যাড্রেস জেনারেট হয়ে যেতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি ডেটা সেগমেন্টের ভ্যালু এটা হয় এবং অফসেট যদি এটা জেনারেট হয়ে আসে মাইক্রোপ্রসেসর থেকে, তাহলে এর 16 বিট থেকে 20 বিটের অ্যাড্রেসে কনভার্ট করার পরে যে অ্যাড্রেসটা জেনারেট হয় সেটা হচ্ছে এইটা 12BE7। এই লাস্টেরটুকু হচ্ছে এইচ, এই লেখার ভিতর চলে গেছে। আমরা যদি আবার লিখি 12B, দেন হচ্ছে E7, এবং হেক্সাডেসিমাল বোঝানোর জন্য হচ্ছে এইচ। তাহলে এই যে নাম্বার, এটা দিয়ে যদি আমি 20 বিটে কনভার্ট করি এইটা আসবে।
এরপর যদি আমরা এটাকে নেই, এখানে হচ্ছে এইটুকু ডিএস এবং এইটুকু হচ্ছে আমার অফসেট, এটা দিয়ে যদি জেনারেট করি এটাই আসবে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে এমন দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা লিমিটেশন আর কি সেগমেন্টের মেমোরির, যে আমার মাল্টিপল ডিএস এবং মাল্টিপল ডিএস ভ্যালু এবং হচ্ছে অফসেট থেকে একই অ্যাড্রেস অ্যাক্সেস হয়ে যেতে পারে। মাল্টিপল প্রোগ্রাম একই কি বলা যায়, একটা র্যামের লোকেশনকে পয়েন্ট করে থাকতে পারে। তো এটা একটা ইস্যু, এটা হওয়ার তো কথা না, তো এটা হয়ে বসতে পারে, সেম অ্যাড্রেস যেটা হয়ে বসতে পারে। আচ্ছা, ইন্টেনশনালি করা যেতে পারে মেমোরি শেয়ারিং এর ক্ষেত্রে, কিন্তু আনইনটেনশনালি ঘটে যেতে পারে। আচ্ছা, এবার আমরা এই যে লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের কনভার্সন নিয়ে আমরা যেটা বলছি, এটা ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, স্ট্যাক এবং হচ্ছে এক্সট্রা সেগমেন্ট সবকিছুর জন্য সেম। স্ট্যাকের কথাটা যদি আমরা একবার রিপিট করি, যে স্ট্যাকেরটা ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেশন হয়, তাহলে আমাদের স্ট্যাক সেগমেন্ট লাগে। এটাকে আমরা 4 বিটের লেফট শিফট দিব, অর্থাৎ যদি আমরা হেক্সাডেসিমাল চিন্তা করি তাহলে আসলে 10H দিয়ে গুণ দিব। যদি আমরা বাইনারি পর্যায়ে চিন্তা করি তাহলে আসলে 4 বিটের লেফট শিফট দিব, 4 বিটের সরি এল এস লেফট শিফট বিট। এইবার এর সাথে যোগ করব, যোগ হবে অফসেট। স্ট্যাক সেগমেন্টে যে দুইটা অফসেট রেজিস্টার কাজে লাগে, মাইক্রোপ্রসেসর যদি স্ট্যাক নিয়ে কাজ করতে চায় তাহলে সে দুইটা অফসেট রেজিস্টারকে কাজে লাগায়। সবচেয়ে পপুলার যেটা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে স্ট্যাক পয়েন্টার। এই স্ট্যাক পয়েন্টটা কি, যদি আমি একটা স্ট্যাক ডেটা সেগমেন্ট, একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার নেই র্যামের ভিতরে, তার মানে আমার প্রথমে এইটা পূরণ হবে, একটা ডেটা আসলে এইটা পূরণ হবে এবং এইটা পূরণ হবে, এবং লাস্ট যেটা পূরণ হচ্ছে ওইটাকে হচ্ছে পয়েন্ট করে রাখবে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, একদম শেষ ভ্যালুটাকে প্রকাশ করে। আচ্ছা, এইটা হচ্ছে আমার নর্মাল সিস্টেম, যে আমার একটা 16 বিট অ্যাড্রেস থেকে, দুইটা 16 বিট অ্যাড্রেস থেকে 20 বিটের স্ট্যাকের লোকেশন কিভাবে জেনারেট হবে, একদম সেম স্টাইল, শুধু এই অফসেট রেজিস্টারটা ফিক্সড। আর একটা ব্যবহার করা যায় যেটা হচ্ছে বিপি। এই বিপিটা একটা নির্দিষ্ট কেসে ব্যবহার হবে, মূলত বেস্ট অ্যাড্রেসিং মোডে। এটা কি জিনিস আমরা এর পরে আলোচনা করব, আপাতত আমরা বলি স্ট্যাক যদি এইটা হয় তাহলে স্ট্যাকের নিয়ম হচ্ছে সবসময় অ্যাক্সেস করতে গেলে সবচেয়ে লাস্টে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকেই অ্যাক্সেস করতে হবে, এটাই স্ট্যাকের নিয়ম, লাস্ট ইন ফার্স্ট আউট। কিন্তু কিছু কিছু সিচুয়েশনে হয়তো প্রয়োজন পড়ে গেল যে না, স্ট্যাকের মাঝের একটা ভ্যালু দেখাই লাগবে বা ব্যবহার করাই লাগবে, সেক্ষেত্রে এই বেস্ট অ্যাড্রেসিং মোড দিয়ে আমরা এই ভিতরের একটা ভ্যালুকেও অ্যাক্সেস করতে পারি কিছু 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 ক্ষেত্রে এই স্ট্যাকে। কিন্তু তখন এই স্ট্যাক পয়েন্টারটাকে ব্যবহার করা যাবে না, কারণ এটা তো সবসময় লাস্ট লাস্ট ভ্যালুটাকে ধরে রাখছে। এটা নষ্ট করলে, এটা যদি আমরা মডিফাই করি তাহলে এই স্ট্যাকের পুরো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে। তাহলে ভিতরের একটা ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমাদের যে অফসেট রেজিস্টারটা লাগে তার নাম হচ্ছে বেস পয়েন্টার বা বিপি। এটাকে দিয়ে আমরা এটা কাজটা করাইতে পারি। আচ্ছা, এই বেস অ্যাড্রেসিং মোড দেখতে কেমন আমরা আসবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাকের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন কিভাবে করা যায় সেটা সম্পর্কে একটা আইডিয়া। আমরা আরেকবার একটু 8086 এর রেজিস্টারগুলো সম্পর্কে একটা ঝালাই দেই। 8086 এ মূলত 8টা জেনারেল রেজিস্টার আছে, এই 8টা, প্রত্যেকটা সাইজই 16 বিট। এর মধ্যে এইগুলো হচ্ছে মূলত অফসেট হিসাবে লাগে, এই যে এই পার্টগুলো স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, এক একটা এক এক ধরনের সেগমেন্টের কাজে লাগে, কোনোটা ডেটা সেগমেন্টে, কোনোটা স্ট্যাক সেগমেন্টে, এক একটা এক এক জায়গায় লাগে। যোগ বিয়োগ, গুণ ভাগ, সাধারণ যোগ বিয়োগ, ইনপুট আউটপুট, এইগুলোর জন্য আমরা মূলত 4টা রেজিস্টার পাই, সেই 4টার নাম হচ্ছে এইটা। এর মধ্যে এএক্স, যেটা এএক্স, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকুমুলেটর, এটার নাম অ্যাকুমুলেটর। যদিও এটা কাজ অ্যাকুমুলেটর মতো সিমিলার, কিন্তু এটাকে অ্যাকুমুলেটর রেজিস্টার সরাসরি ওই 8085 এর অ্যাকুমুলেটর রেজিস্টার বলা যাবে না, কারণ এটার অ্যাকুমুলেটরের বেসড যে সকল মাইক্রোপ্রসেসর হয় তার অ্যাকুমুলেটর যে রেজিস্টারটা থাকে সেটা হচ্ছে সকল ধরনের যোগ বিয়োগ গুণভাগের সাথে ইনভলভ হয়, কিন্তু শুধুমাত্র সেইটাই হয়। আমাদের ক্ষেত্রে তা না, এই 8086 এর ক্ষেত্রে এই এক্স তো যোগ বিয়োগের ক্ষেত্রে কাজে লাগেই, বাকিগুলোও লাগে। কিন্তু আমরা যদি ম্যাচিং করার চেষ্টা করি তাহলে 8085 এর অ্যাকুমুলেটরের সবচেয়ে কাছের যে রেজিস্টারটা সেইটা, এইটা এএক্স। এএক্স মূলত কি কাজে লাগে, যোগ বিয়োগ গুণভাগ তো করা যাবেই, গুণ ভাগের কাজে বিশেষ করে লাগে। তুমি যদি কোনো নাম্বারকে গুণ করতে চাও তাহলে এই এএক্স এর সাথেই গুণ করা লাগবে অন্য একটা রেজিস্টার দিয়ে। হ্যাঁ, যেমন এর ইনস্ট্রাকশন, আমরা এখন অ্যাসেম্বলি প্রোগ্রামিং পার্টটায় আসি নাই, অ্যাসেম্বলি প্রোগ্রামিং পার্টে আসলে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তারপর যদি আমরা একটা উদাহরণ দিই, আমি 8086 এর জন্য কোড লিখতেছি, 8086 এর কোডের নাম হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং। তাহলে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন করতে চাই, গুণ করতে চাই, তাহলে আমাকে যে ইনস্ট্রাকশনটা লিখতে হয় সেটা দেখতে এরকম। তার মানে এখানে আমি একটা ভ্যালু রেখে দিব এবং বলবো এটা গুণ করো, কার সাথে গুণ হবে, এক্স এর সাথে গুণ হবে।
তার মানে এই রেজিস্টারটা এই কাজে লাগে, যোগ বিয়োগ গুণ ভাগ বিশেষ করে এই সাপোর্ট দেয়। এটার নাম অ্যাকুমুলেটর রেজিস্টার বলা যেতে পারে, যদিও এর কাজ অ্যাকুমুলেটরের চেয়েও বেশি এবং এক্সাক্ট 8085 না, এর একটা নিজস্ব মডিফাইড ভার্সন। এরপর হচ্ছে বিএক্স। এই বিএক্সটার নাম হচ্ছে মূলত বেজ রেজিস্টার। এইটার কাজ মূলত যোগ বিয়োগ করে। এটা এই যে যেমন এখানে আমরা গুণে ব্যবহার করছি এটার একটা অংশকে, কি অংশ আমরা আবার আলোচনা করব, 8 বিট ওই অংশগুলো আলোচনা করব। আপাতত আমরা বুঝি যে এর একটা পার্টকে আমরা ব্যবহার করছি। তার মানে এটা এই গুণ বিয়োগ যোগ ভাগ এসবের কাজে তো লাগেই, তবে এর একটা আলাদা ফাংশনালিটি আছে। এই প্রত্যেকটা রেজিস্টারই কিছু কমন কাজে খাটানো যায়, কিন্তু প্রত্যেকটা আসলে এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা উদ্দেশ্য করে এই জিনিসটাকে দেয়া হয়েছে আর কি। তো এইটা হচ্ছে 8085 এর এইচএল এর মতো। এইচএল যে রেজিস্টারটা ছিল 8085 এ, 8085, এই 8085 এর যে এইচএল রেজিস্টার ছিল তার যে কাজ এই বিএক্স এর কাজও তাই, অর্থাৎ অ্যাড্রেস করা। আমি যদি মেমোরি লোকেশনকে সরাসরি ব্যবহার করতে চাই, মেমোরির যে লোকেশনগুলো আছে এই মেমোরি লোকেশনকে যদি আমি অ্যাড্রেসটা ব্যবহার করতে চাই, মেমোরি লোকেশনের অ্যাড্রেস অর্থাৎ র্যামের অ্যাড্রেসকে, ধরো আমি বললাম যে আমি 5000 নাম্বার লোকেশনকে অ্যাক্সেস করতে চাই, ভ্যালু না, 5000 নাম্বার লোকেশন, এই লোকেশনের ভিতরে একটা ভ্যালু থাকতে পারে ধরো 55, তাহলে এই 5000কে যে আমি অ্যাক্সেস করব এই অ্যাড্রেসিংটাকে দিয়ে আমি যদি কাজে লাগাতে চাই, তাহলে যে রেজিস্টারকে ব্যবহার করা হবে সেটা হচ্ছে বিএক্স। কিভাবে করে আমরা দেখাবো অ্যাড্রেসিং মোডে, আপাতত শুনি বা জেনে রাখি যে যদি আমরা অ্যাড্রেস ব্যবহার করতে চাই এবং সেটাকে দিয়ে যদি আমি ইনস্ট্রাকশন লিখতে চাই, তাহলে নর্মালি যে রেজিস্টারকে ব্যবহার করার কথা সেটা হচ্ছে বিএক্স। এই বিএক্স হচ্ছে মূলত এই ধরনের অ্যাড্রেসিং এর কাজে কাজে লাগে। এটা একটা 16 বিট রেজিস্টার, তার মানে 16 বিট অ্যাড্রেস এটা সাপোর্ট দেয়। আচ্ছা, এই বিএক্স দিয়েই বেজ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড করা হয়, এবং একই সাথে এই বিএক্স যখন ব্যবহার করা হচ্ছে তখন এর সাথে করসপন্ডিং যে সেগমেন্ট সবসময় রিলেটেড থাকে সেটার নাম হচ্ছে ডেটা সেগমেন্ট, বা এক্সট্রা সেগমেন্টও লাগতে পারে, মানে ডেটা সেগমেন্ট, কোড বা স্ট্যাক না, বেজ এক্সট্রা সেগমেন্টও তুমি এটা ব্যবহার করতে পারো। তো এই বিএক্স যখনই ব্যবহার করা হবে ইনস্ট্রাকশনের মধ্যে, তার মানে অলওয়েজ সেটা বোঝাবে যে এটা ডেটা সেগমেন্ট বা এক্সট্রা সেগমেন্ট এই জাতীয় কাজ কারবার হচ্ছে। তো বিএক্স মানে হচ্ছে বেস, তাহলে অ্যাকুমুলেটর পাইলাম, বেস পাইলাম। নেক্সট হচ্ছে সিএক্স। সিএক্স এর কাজ কি? সিএক্স এর কাজ হচ্ছে লুপ তৈরি করা। এটার নাম হচ্ছে মূলত কাউন্টার রেজিস্টার। এটার মেইন পারপাস হচ্ছে লুপ তৈরি করা। আমরা যদি লুপ না লিখে লিখি কাউন্টার, নামটা অ্যাকচুয়ালি কাউন্টার, পারপাসটা হচ্ছে লুপ তৈরি করা। আচ্ছা, কাউন্টার তো কিভাবে করে আমরা ছোট্ট একটা উদাহরণ দেখি, যদি আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ এই জিনিস ডিটেলসে দেখাবো। তো ধরো আমরা লিখলাম মুভ। আচ্ছা, এই ইনস্ট্রাকশন কি জিনিস না বুঝলে সমস্যা নাই, পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে, আপাতত আমরা জেনে রাখি এগুলো অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর কোড লেখা হচ্ছে। তো মুভ, এরপর আমরা একটা ধরো একটা লেবেল দিলাম স্টার্ট ক্লোন, এর ভিতরে আমি কোড লিখছি এবং লাস্টে লিখলাম লুপ সিএক্স। এটা মানে হলো যে আমি সিএক্স রেজিস্টারটাকে ইনিশিয়ালাইজ করলাম 4 দিয়ে, অর্থাৎ আমার লুপটা 4 বার ঘুরবে। এখানে আমি একটা লেবেল ডিক্লেয়ার করলাম, আমি ভুল করে ফেলছি, এটা সিএক্স না, এটা হবে স্টার্ট। এখন এই কোডটুকু, এখানে অনেকগুলো লাইন আছে, এখানে 5 লাইন থাকতে পারে, 10 লাইন থাকতে পারে, ধরো 10 লাইন আছে। আচ্ছা, এখন যেটা হবে যখনই এই লাইনগুলো এক্সিকিউট করে এই লুপে কল হবে, তখনই হচ্ছে এই সিএক্স ভ্যালু এক এক করে কমবে, এক এক করে কমতে থাকবে, এবং এই স্টার্ট লেভেলটাকে কল হবে। লেভেলটা একটা কোডের অংশের নাম, একটা ব্লক অফ কোডকে একটা নাম দেওয়া হয়েছে লেভেল। তো আমি স্টার্ট নামে একটা লেভেল ডিক্লেয়ার করছি, এই লুপটা ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই সিএক্স এর ভ্যালু 0 হয়। অটোমেটিক্যালি সিএক্স এক ডিক্রিমেন্ট হবে যখন এই লুপ ইনস্ট্রাকশনটাকে কল দেওয়া হবে। এটা ডিফল্ট, এই সিএক্সকে কখনোই বিএক্স বা এক্স দিয়ে কাজে লাগানো যাবে না। এক্স বিএক্স ডিএক্স দিয়েও লুপ বানানো যায়, কিন্তু সেগুলো আলাদা স্টাইলে, সেগুলো হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট ইনস্ট্রাকশন ব্যবহার করে। কমন যে ফর লুপ, ওই ফর লুপ অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে বানানোর জন্য, ডিজাইন করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এইটা, এই স্টাইলটা। লুপ নামে একটা ইনস্ট্রাকশনকে ব্যবহার করা হয়, সে হচ্ছে একটা লেভেলকে কল দেয়, এই লেভেলকে যখনই কল দেয় তখন সিএক্সকে এক করে মাইনাস করে দেয়। এরপরে এখানে কল হয়ে যতক্ষণ না সিএক্স 0 হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। তো এই পারপাসেই মূলত এই রেজিস্টারটাকে ব্যবহার করা হয়, এবং এই জন্য এটার নাম হচ্ছে কাউন্টার। আর ফাইনালি আসে হচ্ছে ডিএক্স। ডিএক্স এর নাম মূলত হচ্ছে ডেটা রেজিস্টার। ডেটা, হ্যাঁ, ডেটা রেজিস্টার, এটার নাম হচ্ছে মূলত ডেটা রেজিস্টার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দেই, সে আমি 16 বিটের দুইটা নাম্বার গুণ করলাম,
তাহলে এটা ম্যাক্সিমাম কত বিট হতে পারে? 32 বিট হতে পারে রেজাল্টটা। এখন 32 বিটের কোনো রেজিস্টার তো নাই, আমার AX 16 বিট, BX 16 বিট, CX 16 বিট। তাহলে এই যে 32 বিট আসলো, এই রেজাল্টটা ধরবে কোথায়? ধরে হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে অর্ধেক অংশ যায় AX এ এবং বাকি অর্ধেক অংশ যায় হচ্ছে আমার এই DX এ। সিমিলারলি আমি একটা ভাগ করলাম, ভাগের ভাগফল আসলো এবং ভাগশেষ আসলো। ধরি ভাগফল আসছে 16 বিট, ভাগশেষ আসছে 16 বিট। তাহলে এই ভাগফল তো ধরে গেল AX এ, ভাগশেষ যাবে কোথায়? তখন আমার একটা 16 বিটের রেজিস্টার লাগবে। ওই সময় ডিফল্ট ভাবে যায় হচ্ছে DX এ। তো এই ডেটা রেজিস্টারের কাজটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমার 4টা রেজিস্টার, কিন্তু এখানে একটা শর্ত আছে। এই প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 16 বিট। তো আমরা যে সময়কার কথা বলতেছি 8086, ওটা প্রায় 70 দশক। ওই সময় এক এক বিটের দাম প্রচুর ছিল। এখন যেমন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভরে ফেলি, 5টা ভেরিয়েবল মন চাইছে আমি ডিক্লেয়ার করে দিলাম, কাজে লাগুক না লাগুক। তো ওই সময় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করাও খুব কঠিন ব্যাপার ছিল, কারণ প্রত্যেকটা বিট বাইট খুব হিসাব করে ব্যবহার করতে হতো। তা দেখা গেল যে সবসময় হয়তো 16 বিটের ক্যালকুলেশন লাগতেছে না, কিছু নাম্বার খুব ছোট। তো ছোট নাম্বার ডিক্লেয়ার করার জন্য তুমি যদি AX BX CX DX কে ইউজ করো, তাহলে 16 বিট নষ্ট হচ্ছে, কারণ নাম্বার দেখা গেলো 8 বিটে ধরে গেছে। তুমি 16 বিটকে নষ্ট করার দরকারটা কি? তুমি তো 8 বিট কাজে লাগাতে পারলে ভালো হতো। এই জন্য এই 4টা রেজিস্টারের আবার প্রত্যেকটা 2টা করে ভাগ আছে। প্রতিটা হচ্ছে হাই এবং হচ্ছে লো। অর্থাৎ আমরা যদি AX কে ভাঙি, AX ইজ ইকুয়াল টু হচ্ছে AH পাওয়া যাবে, অর্থাৎ এই AX রেজিস্টারের হাই ভ্যালুগুলা এবং AX রেজিস্টারের লো ভ্যালুগুলা AL। সিমিলারলি BX কে ভাঙলে BH এবং BL, CX কে দিয়ে CH এবং CL এবং DH কে দিয়ে DX কে দিয়ে DH এবং DL। এইগুলা হচ্ছে 8 বিট করে প্রতিটা, এই 8 বিট করে ব্যবহার করা যেতে পারে। ধরো 2টা 8 বিটের নাম্বার যোগ করতে হবে, সরাসরি AX BX CX কে ব্যবহার না করে আমরা ওই AH BH এগুলোকে ব্যবহার করতে পারি, যদি আমি 100% শিওর হই যে আমি যে নাম্বারগুলো নিয়ে কাজ করব সেটা এখন 8 বিটেরই। ছোট প্রোগ্রাম, ছোট নাম্বার নিয়ে কাজ হচ্ছে, তাহলে আমরা এইগুলোকে ভেঙে ভেঙে ব্যবহার করতে পারি। এইভাবে এই 4টা রেজিস্টার থেকে আবার 8টা রেজিস্টার পাওয়া যায়। একই রেজিস্টার কিন্তু 2টা ভাগে ব্যবহার করা যায়। ওই স্ট্রাকচারটাই ওইভাবে ডিজাইন করা আছে। তো এই হচ্ছে আমাদের 8086 এর টোটাল যতগুলো রেজিস্টার আছে সেই সম্পর্কে একটা বেসিক নলেজ। এ বাদে আরও রেজিস্টার আছে, আমরা জানি, আমরা অলরেডি আগের স্লাইডগুলো আলোচনা করছি, যেমন প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। এইগুলো ডেডিকেটেড কিছু রেজিস্টার আছে যেগুলো কিছু পারপাসে ব্যবহৃত হয়, কিন্তু ওভারঅল জেনারেল পারপাস হচ্ছে এইগুলা, কমন কাজে যেগুলো ইউজ করা হয়ে থাকে। 8086 ফ্ল্যাগ আমরা চ্যাপ্টার 1-এ পড়াইছি, সম্ভবত যতদূর মনে পড়ছে স্লাইড নাম্বার 1-এ। তো ওই ভিডিওটা আরেকবার রিভিশন দিয়ে নিলেই হবে। তো আমরা এখন ওইটা আবার রিপিট করে আলোচনা করবো না, যেহেতু ওটার উপর ভিডিও এবং স্লাইড দুইটাই দেওয়া আছে। তারপর আমরা একবার যদি মনে করি, তাহলে টোটাল 9টা ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ মানে হচ্ছে একটা যোগ বিয়োগ ঘটনা ঘটানোর পরে ওই যোগ বিয়োগের সিচুয়েশন বোঝার জন্য, অথবা ওই যোগ বিয়োগ ঘটার সময় যে কোনো ধরনের স্ট্যাটাসকে প্রকাশ করার জন্য হচ্ছে টোটাল 9 ধরনের ফ্ল্যাগ রেজিস্টার আছে। এটা হচ্ছে একটা PSW রেজিস্টার, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, PSW বলা হয়, অথবা ডেটা রেজিস্টার বলা হয়, সরি ফ্ল্যাগ রেজিস্টার বলা হয়, PSW প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, অথবা হচ্ছে ডেটা রেজিস্টার, আবার ভুল বলতে ফেলতেছি, স্ট্যাটাস রেজিস্টার। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড অথবা হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার বলা হয়। এটা মানে হচ্ছে এখানে 16 বিটের ভিতরে ডিজাইন করে দেওয়া আছে কোন বিট কোন ফ্ল্যাগকে প্রকাশ করে। তো কয়টা ফ্ল্যাগ হতে পারে? টোটাল হতে পারে 9টা। অক্সিলারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, দেন হচ্ছে সাইন ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, এবং এছাড়া 3টা স্পেশাল ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে 8086 এ ইন্ট্রোডিউস হয়েছে, যেটা 8085 এ ছিল না। যেমন ডাইরেকশন ফ্ল্যাগ, দেন হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ। একটা ডিবাগিং এর কাজে লাগে, একটা ডিসিশন নেয় যে মাস্কেবল ইন্টারাপ্টকে সে অ্যাকসেপ্ট করবে কি করবে না, আর একটা হচ্ছে স্ট্রিং অপারেশনের সময় স্ট্রিং কি শুরু থেকে শেষে যাবে নাকি শেষ থেকে শুরুতে যাবে, এটার জন্য। আমরা এর একটা উদাহরণ দেখাবো, এরপরে আছে, এরপরে স্লাইডে আছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং সময়। তো একটা উদাহরণ, একটা একটা স্যাম্পল প্রোগ্রাম দেওয়া আছে, বইয়ে থাকার কথা, এটা না হলে ট্রাই করে দেখো, প্রিভিয়াস কোশ্চেন এগুলো আসছে। তো সাপোজ ধরো তোমাকে 2টা নাম্বার যোগ করতে বলা আছে, ফর এক্সাম্পল 1101 এবং 4টা 1। তাহলে বলা হলো যে এগুলোকে যোগ করে দেখাও। তো যোগ করলে একটা কি যোগফল আসবে, সে 0, তারপরে আসবে হচ্ছে 0 1 1 1 সামথিং লাইক দিস। তো এই যে এই যোগফলটা আমি পেলাম, এখন এই যোগফল পাওয়ার পরে এটা পাওয়ার জন্য কোন কোন ফ্ল্যাগ রেজিস্টার 1 এবং কোন কোন ফ্ল্যাগ রেজিস্টার 0 হয়েছে ওটাকে খুঁজে বের করতে হবে। এই প্রশ্নটাই হচ্ছে এইটা। প্রথমে এটা একটা অ্যাসেম্বলি কোড আমরা ডিটেলসে দেখাবো। তো সাপোজ ধরো এইটা, এই নাম্বারটা
এই AX রেজিস্টারের ভিতরে লোড করা হয়েছে, এই নাম্বারটা এই BX রেজিস্টারের ভিতরে লোড করা হয়েছে এবং দুইটাকে যোগ করে দিলাম। এই যোগ করার পরে আমার এই যে ফাইনাল রেজাল্ট আসলো এর মধ্যে দেখো একটা এক্সট্রা 1 চলে আসছে, তার মানে ওভারফ্লো হচ্ছে আমার 1 হয়ে গেছে। আচ্ছা এটা 1 হয়ে গেছে, তার মানে ক্যারি ফ্ল্যাগও 1 হয়ে গেছে। আচ্ছা 2 বিট যোগ করার পরে কি আমার হাতে একটা এক্সট্রা 1 ছিল, তার মানে হচ্ছে আমার অক্সিলারি ক্যারি যেটা সেটাও 1 হয়ে গেছে। সাইন বিট দেখো, এটা হচ্ছে আমার সবগুলো, এটা কি আমার হচ্ছে সাইন্ড অপারেশন হচ্ছে না, তার মানে সাইন্ড অপারেশন 0 হয়ে আছে। দেন হচ্ছে এটা তো আনসাইন্ড অপারেশন, আমি তো সাইন বলি নাই। আচ্ছা এরপরে হচ্ছে আমার দেখো এখানে হচ্ছে টোটাল রেজাল্ট কি 0 হয়েছে না, তাহলে জিরোটা হচ্ছে জিরো ফ্ল্যাগটা হচ্ছে 0 এবং প্যারিটি ফ্ল্যাগ আছে। প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ 1 হচ্ছে কত, অড নাকি ইভেন, অড, তার মানে প্যারিটিতে আসবে হচ্ছে 0। যদি 1 ইভেন সংখ্যক হতো তাহলে আমরা বসে দিতাম 1। এইভাবে আমরা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের এবং ওই বাকি 3টা আসলে এর জন্য প্রযোজ্য না, ডাইরেকশন ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ, এগুলো এর জন্য প্রযোজ্য না। তো এই 6টা ফ্ল্যাগ যেটা যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্রযোজ্য, তো সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে বা স্ট্যাটাসগুলো কি প্রকাশ করে একটা যোগ বিয়োগের বা কোড এক্সিকিউশনের পরে, এটা জানতে চাওয়া হলো যে প্রতিটা স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন দেখাও স্ট্যাটাস ফ্ল্যাগগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, অথবা একদম শেষ ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে আমার প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের ফ্ল্যাগ রেজিস্টারগুলো দেখতে কেমন। তো নিজে করে দেখো, আমি একটা স্যাম্পল উদাহরণ দেখাই দিলাম করে, এটা নিজে করলে এই রেজাল্টগুলো কেমন আসে। আচ্ছা এবার আমরা কথা বলবো অ্যাড্রেসিং মোড নিয়ে। তো অ্যাড্রেসিং মোড বলার আগে আমাদের অবশ্যই অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর নলেজ লাগবে। অ্যাসেম্বলি প্রোগ্রামিং ইন ডিটেলস আমরা একটু পরেই এর পরের স্লাইডে বা পরের ভিডিওতে আলোচনা করব। তো আপাতত ওখানে যাওয়ার আগে আমার উপর ভরসা করে এইটুকু নলেজ নিয়ে নাও যে অ্যাসেম্বলি এর প্রোগ্রামিং এর একটা কোড বা ইনস্ট্রাকশন দেখতে অনেকটা এরকম। মুভ ধরো এক্স কমা বিএক্স, এরপরে হতে পারে হচ্ছে সে ধরো অ্যাড, যোগ করো, অ্যাড, ধরো আমি লিখলাম এক্স কমা 5। এইগুলো হচ্ছে একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর লাইন যেগুলো 8086 এ আছে। এখন কথা হচ্ছে দেখো, একবার আমি ইউজ করলাম হচ্ছে রেজিস্টার, একবার ইউজ করলাম একটা নাম্বার। আচ্ছা লোকেশনও হতে পারে। ফর এক্সাম্পল আমি এরকম একটা লাইন লিখতে পারি, ধরো অ্যাড, যোগ করব কার সাথে, অবশ্যই কোনো না কোনো রেজিস্টারের সাথে ঘটনা ঘটবে। কখনোই দুইটা মেমোরি লোকেশন কাজ করতে পারে না 8086 বা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ, সবসময় কোনো না কোনো রেজিস্টারের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তাহলে এক্স এর সাথে যোগ করব কাকে, আমি দিলাম দিলাম ধরো 5000। এটা মানে হচ্ছে র্যামের 5000 নাম্বার লোকেশন থেকে একটা ভ্যালু পড়ে নিয়ে আসো এবং সেই ভ্যালুটাকে এই এক্স এর সাথে যোগ করো। ভ্যালুটা ধরো ধরো হতে পারে 5 বা 55 ধরো। এই 55টাকে র্যামের লোকেশন থেকে রিড করে নিয়ে আসো। এই এটা কোথায় আছে, কত নাম্বার লোকেশন আছে, 5000-এ। সেখান থেকে রিড করে এনে এই এক্স এর সাথে যোগ করে দাও। যোগ করে দিলে যে যোগফলটা হবে সেটা আবার এক্স এর মধ্যে সেভ করে রাখো। এই পুরো ইনস্ট্রাকশনটা এই জিনিসটা প্রকাশ করে। তাহলে দেখো এখানে আমি মেমোরি লোকেশন বসাতে পারি, সরাসরি নাম্বার বসাতে পারি, অথবা হচ্ছে রেজিস্টার বসাতে পারি। এই যে বিভিন্ন একটা ইনস্ট্রাকশনে বিভিন্ন এর উপর ভিত্তি করে আমি বিভিন্ন টাইপে ভাগ করতেছি, এইগুলোরই বলে হচ্ছে অ্যাড্রেসিং মোড। অর্থাৎ কত রকম ভাবে এই অ্যাড্রেসগুলোকে সাজানো যায় এই মেমোরি রেজিস্টার এগুলোকে ব্যবহার করে। তো দেখা গেল যে টোটাল 5টা গ্রুপে ভাগ করা যেতে পারে। টোটাল প্রায় 11টার মতো আছে যতদূর মনে পড়তেছে, আমরা দেখবো এখন। প্রায় আছে হচ্ছে প্রায় ওখানে আছে 6টা, 7, 8, 9, 10, 11টার মতো আছে। এই 11টা অ্যাড্রেসিং মোডকে 11টা বাদে অন্যান্য যে তোমার মাইক্রোপ্রসেসর আছে তার জন্য আরো বেশি কম থাকতে পারে। 8086 এর জন্য হচ্ছে 11টা। এই 11টাকে টোটাল ওভারঅল আমরা 5টা গ্রুপে ভাগ করতে পারি আবার। তো প্রথমে হচ্ছে রেজিস্টার এবং ইমিডিয়েট মোড, তারপরে হচ্ছে যেটা মেমোরি লোকেশন নিয়ে কাজ করে যে সকল ইনস্ট্রাকশন বা যে সকল অ্যাড্রেস সেগুলোকে আমরা বলি মেমোরি মোড। যে সকল ইনস্ট্রাকশন হচ্ছে রেজিস্টার এবং নাম্বার নিয়ে, সরাসরি নাম্বার নিয়ে কাজ করে তাকে আমরা বলি হচ্ছে রেজিস্টার এবং ইমিডিয়েট মোড। ইনপুট আউটপুটের জন্য যে ইনস্ট্রাকশনগুলো লেখা হয় সেগুলোকে বলি আমরা আইও মোড। যে সকল ইনস্ট্রাকশনে কোনো অপারেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, অর্থাৎ দেখো এটা হচ্ছে অপকোড আর এইটুকু হচ্ছে অপারেন্ট। কিছু কিছু ইনস্ট্রাকশন আছে অপকোডই যথেষ্ট, অপারেন্টের প্রয়োজন নাই, সেগুলোকে আমরা বলি ইমপ্লাইড। এবং কিছু ইনস্ট্রাকশন আছে হচ্ছে জাম্প। এই জাম্প হচ্ছে অনেকটা মেথড কলের মতো, জেএমপি জাম্প। আমরা মেথডকে কল দিই, তো ওরকম মেথড কলের মতো হচ্ছে একটা ইনস্ট্রাকশন লেখা যায় যেটার নাম হচ্ছে জাম্প। কোথায় জাম্প করবে, ধরো আমরা মেথডের নাম লিখলাম M1, এটা হচ্ছে একটা মেথডের নাম M1, এখানে জাম্প করতে বসি, তাহলে এটা কি, এটা রিলেটিভ অ্যাড্রেস, মানে এইটা হচ্ছে আমি এই অ্যাড্রেসটা আসলে দেখা যাচ্ছে আমার কোডের দেখা যাচ্ছে আরো 20 লাইন পরে আছে, এখানে মাঝখানে আরো 20 লাইন আছে।
এই ধরনের লেবেল বা এই ধরনের নামকে ব্যবহার করে যে সকল ইনস্ট্রাকশন লেখা হয় সেগুলোর আমরা বলতেছি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। আমরা ইন ডিটেলসে দেখাবো, একটা একটা করে স্লাইডে দেখাবো। এই হচ্ছে আমার কনসেপ্ট যে অ্যাড্রেসিং মোড কি জিনিস, 5টা গ্রুপে ভাগ করা যায়, প্রতিটা গ্রুপ এখন আমরা দেখব। এখন গ্রুপ দেখার আগে আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বোঝা যে একটা অ্যাড্রেসিং মোডে অ্যাড্রেস লিখলে কার সাথে কি ঘটনা ঘটতেছে, কোন লোকেশন এখানে ইনভলভ, এই কোশ্চেনগুলোর উত্তর খুঁজে বের করা। আমি একটা অ্যাড্রেসিং মোড লিখলাম, একটা ইনস্ট্রাকশন লিখলাম, ওইখানে কোন ধরনের অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হয়েছে, কার সাথে ব্যবহৃত হচ্ছে, এবং এর আলটিমেট কোন অ্যাড্রেসে যে ঘটনা ঘটবে, কি ঘটবে, এইটা হচ্ছে বুঝতে হবে। এই হচ্ছে টার্গেট। তাহলে দেখো, এখন যদি আমরা এক একটা করে ইনস্ট্রাকশন ধরি এবং ইনস্ট্রাকশনের এই অ্যাড্রেসিংগুলো বোঝার চেষ্টা করি, তাহলে প্রথম যে গ্রুপটা ছিল রেজিস্টার এবং ইমিডিয়েট মোড, তো সেইটার আমরা কিছু উদাহরণ দেখি। এইগুলো হচ্ছে কোডের উদাহরণ যেগুলো এই রেজিস্টার অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়ে। সাপোজ ধরো প্রথমটা বলা হয়েছে, এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি যে সিএক্স এর ভ্যালু নাও এবং ডিএক্স এর মধ্যে রেখে দাও। এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন। সিএক্স এর ভ্যালু নাও এবং ডিএক্স এর মধ্যে রেখে দাও। সিএক্স একটা রেজিস্টার, যেটা হয়তো এর আগে কোনো একটা জায়গায় কোডের ভিতরে একটা ভ্যালু রাখা ছিল, ধরো 5, এই 5কে নিয়ে ডিএক্স এর মধ্যে কপি করে দাও। এই যে টাইপ, যে দুইটাই রেজিস্টার ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এখানে এফেক্টিভ অ্যাড্রেস বা এটা হচ্ছে আমাদের টার্গেট। ওই যে বললাম যে কার সাথে ঘটনা ঘটবে তার নাম হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস। এই এফেক্টিভ অ্যাড্রেসের কোনো বিষয়বস্তু নাই, কারণ সরাসরি রেজিস্টারের সাথে কাজ হচ্ছে। সিমিলারলি পরেরটাও ঘটনা ঘটতেছে রেজিস্টারের সাথে, তো এই জন্য এফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে এই রেজিস্টারটা ইটসেলফ। এখানে কোনো মেমোরির ব্যাপার স্যাপার নাই। এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, যখন কোনো ইনস্ট্রাকশনের ভিতরে একটা সরাসরি ভ্যালু ইউজ করা হবে। যেমন এখানে বলা হচ্ছে যে 3 একটা সংখ্যা, এটাকে নিয়ে সেলে কপি করো। এরকম যখন একটা সংখ্যা ব্যবহার করা হবে, সেটাকে আমরা বলতেছি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। অথবা আমাদের সি ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট আছে যার নাম হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে আমরা সি ল্যাঙ্গুয়েজে ডিফাইন দিয়ে, ডিফাইন নামে একটা কিওয়ার্ড ব্যবহার করে। এই কাজটা এই 806 এর অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজ, এটা সি সাপোর্ট দেয় না, এটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট দেয়। তো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা এই কনস্ট্যান্ট ব্যাপারটা যেভাবে ডিক্লেয়ার করে সেটা দেখতে হচ্ছে এরকম। এইটা এই ভ্যালুটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্টের নাম, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড ইকিউ, এটা দিয়েই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, এবং যে ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতে চাই সেই ভ্যালুটা। এর পরবর্তীতে আমি এই 03 ব্যবহার না করে এটা ব্যবহার করতে পারি। ধরো উদাহরণ হিসেবে যদি বলি, ধরো আমি ইন্টারেস্ট হিসাব করতেছি, তাহলে একটা ইন্টারেস্ট রেট আছে। এই ইন্টারেস্ট রেট পুরো প্রোগ্রামে ধরো 20 জায়গায় ব্যবহৃত হচ্ছে, তাহলে আমি যদি ওখানে 20 জায়গায় নাম্বার ব্যবহার করি, সামান্য একবার যদি আমি ইন্টারেস্ট রেটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে 20 জায়গা আমার মডিফাই করতে হবে। আমি তার বদলে একটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলে ওটা আমার 20 জায়গায় মডিফাই করা লাগবে না, শুধুমাত্র এই নাম যেখানে প্রথমবার ডিক্লেয়ার করছিলাম ওইখানে চেঞ্জ করে দিলেই হয়। কাইন্ড অফ ভেরিয়েবলের মতো, কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য আছে, একবার যদি আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, এই ভ্যালু আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না, মানে ভ্যালুর সাথে যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই। এটাকে বলি কনস্ট্যান্ট। তো এটাও নাম্বারের মতো আচরণ করে, এটাও এক্স্যাক্টলি নাম্বারের মতো আচরণ করে, এই জন্য এটাও হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আমরা বলছি যে যদি ইনস্ট্রাকশনের মধ্যে সরাসরি নাম্বার ব্যবহৃত হয় সেটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, তার মানে আমরা সরাসরি নাম্বার বসাতে পারি, অথবা আমরা চাইলে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে কনস্ট্যান্টটাকে ব্যবহার করতে পারি। দুইটাই ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এই ছিল আমাদের এই গ্রুপের মধ্যে প্রথমটা গেল। এইবার আমরা আরেকটা কাজ করব, পরেরটা মেমোরি মোড। তো মেমোরি মোডের মধ্যে সেই সকল অ্যাড্রেসিং মোডকে মেমোরি মোড বলে, বা সকল ইনস্ট্রাকশনকে মেমোরি মোড বলে, যেখানে অন্তত কোনো না কোনোভাবে র্যামের লোকেশনকে ব্যবহার করা হচ্ছে। তো র্যামের লোকেশন অনেকভাবে ব্যবহার করা যায়, আমরা এক এক করে দেখি। এর বিভিন্ন কাজ আছে, যেমন ধরো কোনোটা হচ্ছে অ্যারে ইউজের ক্ষেত্রে ব্যবহার লাগে, কোনোটা হচ্ছে অ্যারেকে অ্যাক্সেসের জন্য লাগে, কোনোটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারেকে অ্যাক্সেসের জন্য লাগে, কোনোটা হচ্ছে মেমোরি লোকেশনকে সরাসরি লোকেশন ব্যবহার করার জন্য লাগে, যদি তুমি লোকেশনটাকে রেজিস্টারের মধ্যে রেখে কোনোভাবে মডিফাই করতে চাও এবং সেই রেজিস্টারকে ব্যবহার করতে চাও, এটার একটা টেকনিক দেওয়া আছে। অথবা স্ট্যাককে কিভাবে তুমি কাজে লাগাবা তার জন্য হচ্ছে মেমোরি লোকেশন লাগে। তো এর উপর ভিত্তি করে টোটাল 6টা ভাগে ভাগ করা যায় এই মেমোরি মোডসকে। এই মেমোরি মোডগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, যেখানে একটা ইনস্ট্রাকশন উদাহরণ দেওয়া আছে। এটা মানে বোঝায় ডেটা সেগমেন্ট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক ঘর পরের একটা ভ্যালু নিয়ে আসো, নিয়ে এসে সিএক্স এর মধ্যে রেখে দাও। এইটা হচ্ছে চাচ্ছে।
এটা কিভাবে চাচ্ছে, ধরো এটা হচ্ছে আমার র্যাম, এই হচ্ছে আমার এক একটা স্লট। এবার বলা হলো যে এইখান থেকে ডেটা সেগমেন্ট শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে ডিএস। এর আগে আরো থাকতে পারে, মেমোরি লোকেশন তো অনেক থাকতে পারে, র্যামে তো অনেক লোকেশন থাকে। ডিএস এই প্রোগ্রামটার জন্য শুরু হয়েছে এখান থেকে। এর ধরো তুমি 10 নাম্বার বা 5 নাম্বার বা 3 নাম্বার ঘর পরের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছ, এটা হচ্ছে অ্যাড্রেস 3, এটাকে অ্যাক্সেস করতে চাই, এখানে হয়তো অন্য নাম্বার আছে 55 5 কিছু একটা আছে। তাহলে এই 3টাকে রেখে দিলাম এই স্টার্টের ভিতরে, কোন সেগমেন্ট থেকে নিব সেটাকে আমি ডিক্লেয়ার করলাম ডেটা সেগমেন্ট, ক্লোন দিয়ে বলে দিলাম, এবং এই অ্যাড্রেসটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে এটা 20 বিট, আমরা জানি যে দুইটা 16 বিট থেকে লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেসে 20 বিট জেনারেট হবে। এই 20 বিটের অ্যাড্রেসটাকে নিয়ে আলটিমেটলি এই সিএক্স এর মধ্যে, এইখানে ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, ধরো যে 5 আছে, এই 5টাকে নিয়ে আমরা এই সিএক্স এর মধ্যে রেখে দিলাম। তাহলে এখানে এফেক্টিভ অ্যাড্রেস কত, কি ঘটনা ঘটছে, আমরা বলছিলাম যে এই পুরো কনসেপ্ট শেখার উদ্দেশ্য হচ্ছে কার সাথে ঘটনা ঘটে, কোন অ্যাড্রেসের সাথে ঘটে, কি ঘটে, এগুলো বোঝা। এখানে বলা হয়েছে মুভ, মুভ মানে হচ্ছে কপি করে নিয়ে আসো। কার সাথে কপি করবে, কোথায় কপি করবে, বাম পাশে যেটা থাকবে সেটা সবসময় বাম পাশের জন্যই হবে আলটিমেট টার্গেট। তার মানে সিএক্স এর ভিতরে কপি করবে। সিএক্স কত বিট, 16 বিট, তাহলে কি করতে হবে, 16 বিট কপি করতে হবে। তাহলে এই আমরা জানি 8086 এর র্যামের আর্কিটেকচারে সাইজ হচ্ছে 8 বিট করে। র্যামের ভিতরে যে ওয়ার্ড, একটা ওয়ার্ড মানে একবারে র্যামের একটা ঘরে কতটুকু ধরে, 8 বিট করে ধরে। তাহলে 1 বাইট পরিমাণ ডেটা এখানে চাইছে সিএক্স এর মধ্যে ভ্যালু ধরো, তাহলে 1 বাইট আনলে তো হবে না, 16 বিট লাগবে। তার মানে পরপর দুইটা ঘরের ডেটা রিড করবে, করে এনে 16 বিট বানায় সিএক্স এর মধ্যে রেখে দিবে। এটা হচ্ছে চাচ্ছে। তার মানে এফেক্টিভ অ্যাড্রেস হবে কোনটা, এফেক্টিভ অ্যাড্রেস হবে এই ঘরটা এবং তার পরের ঘরটা। এই অ্যাড্রেসটা আমি পাবো কি করে, এই যে আমার কোন সেগমেন্টের সাথে ঘটনা ঘটবে ডিএস সেটা বলে দেয়া আছে। তার মানে আমি ডিএস কে নিব, এর সাথে আমি 4 বিটের লেফট শিফট দিব, আমি যদি হেক্সাডেসিমাল হিসাব করি তার মানে আমি 10 দিয়ে গুণ করব, তার সাথে যোগ করব অফসেট। অফসেট কোথায় আছে, এই যে কত নাম্বার ঘরের ভ্যালু, স্টার্ট বলে দেয়া আছে, স্টার্ট। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো স্টার্টের ভ্যালু যদি 40 নাম্বার ঘরের ভ্যালু যদি আমাকে আনতে বলে, এবং ধরে নেই কোনো একটা প্রোগ্রাম রান করছে, তার ডেটা সেগমেন্ট এখন 3000 এটা আছে, তার মানে এটা হবে হচ্ছে 30,540। এই লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস করে দেখো, এটা আসবে। তার মানে এই ঘরটা এবং এই 30,541, এই ঘরটার থেকে দুইটা 8 বিট 8 বিট করে ভ্যালু এনে 16 বিটে কনভার্ট করবে, এবং সেই 16 বিট এনে হচ্ছে এই সিএক্স এর মধ্যে লোড করে দিবে। এটাকে বলে হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, যেখানে সরাসরি অ্যাড্রেসকে ব্যবহার করা হচ্ছে। আর একটা আছে রেজিস্টার ইনডাইরেক্ট, সেটা হচ্ছে সরাসরি তুমি এইগুলোকে ব্যবহার না করে তুমি অ্যাড্রেসটা একটা রেজিস্টারে রেখে দিলা, ধরো ডিআইতে রেখে দিলা বা এসআইতে রেখে দিলা অ্যাড্রেসটা। ফর এক্সাম্পল তুমি অ্যাড্রেস ইউজ করবা, ধরো এখন এই যে আমরা যদি আগের উদাহরণটাই ধরি 40, তাহলে এই 40টা আমি স্টার্ট বাই নাম দিয়ে একটা রেজিস্টারের মধ্যে রেখে দিলাম। এখন এই রেজিস্টারের ভিতরটাকে আমি ব্যবহার করবো আর কি। তো কিভাবে করলাম, একটা ইনস্ট্রাকশন লিখলাম, এই ইনস্ট্রাকশনটা প্রকাশ করতেছে যে বিএক্স এর মধ্যে 16 বিট আছে, এই 16 বিটকে নাও, নিয়ে এইখানে যে অ্যাড্রেসের কথা বলা আছে সেই অ্যাড্রেসে নিয়ে কপি করো। অ্যাড্রেস কত বিট ধরতে পারে, 8 বিট ধরতে পারে, তার মানে এই অ্যাড্রেস এবং এর পরেরটায় তুমি হচ্ছে কপি করে দাও। এটা হচ্ছে চাচ্ছে। কিভাবে, আমরা যদি আবার এই পার্টটুকুর জন্য এফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট করি, তাহলে আসবে হচ্ছে দেখো ডেটা সেগমেন্ট, যখন কোনো কিছু বলা থাকবে না তখন ধরে নেব যে ডেটা সেগমেন্টের সাথে, যেহেতু ডেটা বলা থাকবে আসলে, এখানে যদি বিএক্স থাকতো তাহলে ডেটা বুঝাইতো, এখানে যদি এস বিপি থাকতো তাহলে স্ট্যাক বুঝাইতো, ওইখানে কিছু পার্থক্য আছে। তো ধরে নাও যে সরাসরি ডিআই ইউজ করা হয়েছে, তার মানে ডেটা সেগমেন্টের সাথে ঘটনা করছে। আমরা জানি ডিআই অফসেট এক্সট্রা সেগমেন্ট এবং ডেটা সেগমেন্টে কাজে লাগে। স্পেসিফিক্যালি এক্সট্রা সেগমেন্ট না বলা থাকলে ওটা ডেটা সেগমেন্টই হবে। তাহলে ডেটা সেগমেন্টের সাথে ঘটনা ঘটতেছে, ডেটা সেগমেন্ট এখন দেওয়া আছে হচ্ছে 5004, তার মানে এটাকে যদি আমি 20 বিটে কনভার্ট করি হবে হচ্ছে 50,040। আমি একটা লেফট শিট দিলাম 50,040, এর সাথে যোগ করব কাকে, এই যে ডিআই এর যে অ্যাড্রেসটা আছে 20, এই যে এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে ধরো 50,420, এই লোকেশন এবং এর পরের লোকেশনটা 50,421, এখান থেকে আমি দুইটা, এখান থেকে 8 বিট আসবে, এখান থেকে 8 বিট আসবে, এই দুইটা মিলে 16 বিটে কনভার্ট হয়ে এই যে, আবার ভুল বলে ফেললাম, এই যে বিএক্স থেকে 8 বিট আসবে, বিএক্স এর বিএল থেকে 8 বিট আসবে, বিএইচ থেকে 8 বিট আসবে, এই 8 বিট নিয়ে প্রথমে বিএল চলে যাবে এই লোকেশনটায় 50,420-এ, এবং হচ্ছে
50,421 যাবে এই বিএইচ এর 8 বিট। কথা হচ্ছে যে এইটা যাবে কেন, অ্যাড্রেসে যাবে কেন? আগেরবার আমরা দেখলাম যে অ্যাড্রেস থেকে রিড করে নিয়ে এসে সিএক্স এ বসাইছে, এবার কেন বিএক্স থেকে এই মেমোরিতে যাচ্ছে? কারণ হচ্ছে আমরা বলছিলাম বাম পাশে যেটা থাকবে ওইটাই হবে ডেস্টিনেশন। তার মানে আমার মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে, তার মানে মেমোরি অ্যাড্রেসে কপি করতে বলা হচ্ছে কোথা থেকে? এই রেজিস্টার থেকে। তাহলে এখান থেকে 16 বিট এসে পরপর দুই অ্যাড্রেসে 8 বিট ভাগ হয়ে বসে যাবে। এফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট হবে কিভাবে? এইভাবে। অর্থাৎ এই 8 বিট যদি আমরা আরো স্পেসিফিক ভাবে বলি, এই অ্যাড্রেসটা যাবে হচ্ছে, এটাকে যদি ভাগ করি, এই পার্টে যাবে হচ্ছে 56, আর এই যে 34, এই 34 যাবে হচ্ছে পরের পরের অ্যাড্রেসে। তাহলে আমরা বুঝাইতে পারলাম যে কার সাথে ঘটনা ঘটতেছে, কেন ঘটতেছে। এটার উদ্দেশ্য মূলত হচ্ছে অ্যাড্রেসটাকে একটা রেজিস্টারের মধ্যে রেখে কাজ করা, একটা রেজিস্টারের মধ্যে রেখে কাজ করা। সরাসরি কোনো ডিসপ্লেসমেন্ট ভ্যালু বা ভ্যালুকে ব্যবহার না করে এইভাবেও ইনস্ট্রাকশন লেখা যেতে পারে, একটা টেকনিক আর কি। মেমোরি বোর্ডের 3 নাম্বার যে টাইপ সেটা হচ্ছে বেসড অ্যাড্রেসিং মোড। এই বেসড অ্যাড্রেসিং মোড একটা স্পেসিফিক কাজে লাগে। আমরা আগে কাজটা দেখাই, তারপর জিনিসটা বুঝাবো। সাপোজ ধরো তুমি একটা স্টুডেন্টের ডেটা রাখতেছো, তার নাম, নাম বাদ দাও, নাম এই অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে বোঝা খুব কঠিন হয়ে যাবে। ধরো তার বয়স কত, আইডি কত, এই দুইটা আমরা রাখতেছি। তো এই হচ্ছে আমার র্যাম। তাহলে ধরো প্রথম স্টুডেন্টের এখানে রাখলাম আইডি, তার বয়স, এখানে রাখলাম আইডি, আর এখানে রাখলাম এজ। এবার পরের স্টুডেন্টের আইডি, পরের স্টুডেন্টের এজ। তার মানে এইটা হচ্ছে স্টুডেন্ট 1 S0, এটা হচ্ছে স্টুডেন্ট 2 S1। এই ধরনের স্ট্রাকচার তুমি বানাবা কিভাবে, ব্যবহার করবা কিভাবে, তার জন্য ব্যবহার করা হচ্ছে বেসড অ্যাড্রেসিং মোড। বেসড অ্যাড্রেসিং মোড কিভাবে বুঝায় দেখো। তুমি প্রথমে হচ্ছে এইটা নিয়ে কাজ হচ্ছে কার সাথে, তার মানে ডেটা সেগমেন্টের সাথে কাজ হচ্ছে, বিএক্স দেয়া আছে, গেল। এই বিএক্স কে ব্যবহার করে এখন আমি এফেক্টিভ অ্যাড্রেস ব্যবহার করব যে কার সাথে আমি কাজ করব। এবং এই স্টার্ট মানে হচ্ছে আমি এখানে রাখতে পারি যে সে ধরো কোন নাম্বার রেকর্ড আমি খুঁজতেছি, অর্থাৎ কোন স্টুডেন্টের ইনফরমেশন। তাহলে আমি স্টার্টে রেখে দিলাম। ধরো আমরা উদাহরণ হিসেবে ধরলাম যে আমি স্টুডেন্ট 1-এর এজ জানতে চাই। তার মানে আমি স্টার্টের মধ্যে লোড করব, স্টার্ট মুভ করব আর কি, মুভ করে স্টার্ট অ্যাসাইন করব, রাখলাম হচ্ছে 1। আচ্ছা, এরপরে রাখলাম হচ্ছে এই যে এজটাকে, এটাকে রাখবো আমি বিএক্স এর মধ্যে রাখলাম। ধরো হচ্ছে আমার কয় নাম্বার লোকেশন লাগবে, এটা 0, আমরা জানি যে 0 দিয়ে ক্যালকুলেট শুরু হয়, এটা 0, এটা 1। এখন যেটা হবে, সরি 1 না 2 হবে, যেহেতু ডিসপ্লেসমেন্ট ভ্যালু, তার মানে আমার 2 নাম্বার ঘর, দ্বিতীয় ইনফরমেশন এইটা। তাহলে আমার এখন কিভাবে ক্যালকুলেট হবে, প্রথমে ডিএস আসবে, ডেটা সেগমেন্ট। এই ডেটা সেগমেন্ট থেকে আগে খুঁজে বের করবে যে ঠিক আছে আমার ডেটা সেগমেন্টের অ্যাকচুয়াল র্যামের লোকেশন কত। সেটার জন্য কি করবে, ওই যে 10 বিট 4 বিটের লেফট শিফট অর্থাৎ 10s দিয়ে গুণ, তার সাথে যোগ করব কত। ধরো আমার এখান থেকে ডেটা সেগমেন্ট শুরু হয়েছে, এই ডেটা সেগমেন্ট থেকে কত নাম্বার নিচে গেলে আমি আসলে ওই স্টুডেন্টের ইনফরমেশন পাবো, সেই ইনফরমেশনটা আমি লোড করে রাখছি স্টার্টে। মানে আমি যোগ করব স্টার্ট, এবং এর সাথে যোগ করব হচ্ছে আলটিমেটলি আমি ওই স্টুডেন্টের যতগুলো ইনফরমেশন আছে, এখানে তো আমি আইডিয়াস দেখাইছি, ধরো আরও থাকতে পারে, 3টা 4টা করে থাকতে পারে। তাহলে আমি আসলে এক্সাক্ট কোন ইনফরমেশনটা চাচ্ছি, সেই ডিসপ্লেসমেন্ট ভ্যালু আমি রেখে দিচ্ছি বিএক্সে, এটা হচ্ছে 2, এই যে 2। এখন যদি আমি এইগুলোকে যোগ করি তাহলে পাবো হচ্ছে আমার এক্স্যাক্ট এই লোকেশনটার ফিজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ র্যামে অরিজিনালি ওটা কোন অ্যাড্রেসকে প্রকাশ করে, যেটা হচ্ছে মূলত এফেক্টিভ অ্যাড্রেস। এই বেস ইন্ডেক্স অ্যাক্সেস করে এইভাবে আমরা রেকর্ডকে ব্যবহার করতে পারি, অথবা স্ট্যাকেও ব্যবহার করতে পারি, যে যদি কোনো কারণে স্ট্যাকের ভিতরের কোনোটা ব্যবহার করতে হয়, স্ট্যাকের ভিতরের কোনো ভ্যালুকে যদি ব্যবহার করতে হয় বা মডিফাই করতে হয় বা নিয়ে আসতে হয়, রিড করতে হয়, তাহলে এই বেস অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই যে ডিএস এবং বিএক্স এর বদলে এখানে ব্যবহৃত হবে আসলে সেগমেন্ট, সরি স্ট্যাক সেগমেন্ট এবং এই বিপি বেস পয়েন্টার ভ্যালু। আচ্ছা, কোনো অ্যাসেম্বলার হচ্ছে এই বেসড অ্যাড্রেসিং মোডকে এইভাবে লেখে, আবার কোনো কম্পাইলার বা অ্যাসেম্বলার হচ্ছে এটাকে এইভাবে লেখে। দুইটা একই জিনিসকে প্রকাশ করে। এক একটা কম্পাইলার, আমরা কম্পাইলার নামটা চিনি, আসলে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের জন্য যে কম্পাইলার ওটাকে বলা হয় অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলার আসলে এক একটা ওই সময়কার যুগে এক এক রকম। আমরা যখন সি এর কোড এক কম্পাইলার লিখলে অলমোস্ট আরেক জায়গায় নিয়ে গেলে সেম কোডই কাজ করে, কিন্তু অ্যাসেম্বলার তা না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে একটা টাইপের অ্যাসেম্বলারে একরকম কোড লিখলে সেটাকে মডিফাই করা লাগে আর একটা রান করার জন্য। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আমরা যেটা দেখাবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বা দেখাইছি এই অ্যাসেম্বলি
আমরা ভিডিও দিয়ে দিব অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর, ওইখানে আমরা যে উদাহরণগুলো দেখাচ্ছি এমুলেটর 8086 কে ব্যবহার করে। আবার আমাদের সিলেক্ট করা বইতে হচ্ছে যে কোডগুলো দেখানো আছে ওগুলো হচ্ছে মাইক্রোসফট অ্যাসেম্বলার নামে একটা কম্পাইলার বা অ্যাসেম্বলারকে ব্যবহার করা হয়েছে। তো দেখা যাবে যে এর কিছু ডিজাইন ওর কিছু ডিজাইন থেকে আলাদা। সিমিলারলি এখানে বেস অ্যাড্রেসিং মোডে এই দুইটা টেকনিক আছে, এই দুইটা হচ্ছে দুই রকম অ্যাসেম্বলার জন্য, এভাবেও লেখা যায় অথবা এভাবেও লেখা যেতে পারে। আচ্ছা, এই গেল আমাদের মেমোরি মোডের 3 নাম্বারটা। মেমোরি মোডের 4 নাম্বারটা হচ্ছে মূলত এটা খুব সোজা, মানে খুব ইজি কাজে লাগে আর কি। এটা হচ্ছে ধরো ওয়ান ডাইমেনশনাল অ্যারে আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে আছে। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারের আমি 3 নাম্বার ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এইটার জন্য হচ্ছে এই অ্যাড্রেসিং মোডটা, ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা ব্যবহার করে। এখানে বলা হচ্ছে বিএইচ এর মধ্যে ভ্যালু এনে রাখতে হবে কাকে, এই অ্যারে থেকে তার এত নাম্বার ইন্ডেক্সকে। ধরো অ্যারে শুরু হয়েছে এখান থেকে, এখানে আরো আছে ডেটা সেগমেন্ট ডিএস, ধরো এটা সরি এটা ডিএস, এই ডিএস থেকে কিছু ঘর নিচে যে একটা অ্যারে শুরু হয়েছে, এই লোকেশন থেকে একটা অ্যারে শুরু হয়েছে এবং এই অ্যারের এত নাম্বার ঘরের ইন্ডেক্সটা আমার লাগবে। তাহলে আমি এই এসআই এর ভিতরে 3 অ্যারের ভিতরে এই যে কোন জায়গা থেকে অ্যারে শুরু হয়েছে সেই অ্যাড্রেসটা নিয়ে বসায় দিতে পারি। তাহলে এফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট হবে কিভাবে, ডিএস কে ডেটা সেগমেন্টে কাজ হচ্ছে, যেহেতু অন্য কিছু বলা নাই, এক্সট্রা সেগমেন্টের কথা বলা নাই, 10 দিয়ে গুণ করবে যদি হেক্সাডেসিমাল চিন্তা করে, তোমার 4 বিটের লেফট শিফট, তার সাথে যোগ হবে প্রথমে হচ্ছে অ্যারের ঘরের পৌঁছানোর জন্য যেটা দরকার, এরপরে যোগ হবে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা, ইন্ডেক্সটা দেওয়া আছে এসআই এর ভিতরে। গেল, টোটাল যে রেজাল্ট আসবে সেটাই হবে আমার এফেক্টিভ অ্যাড্রেস। এটা মূলত ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে লাগে এবং পরেরটা একই, শুধু টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে তুমি রো এর ভ্যালু দিবা এখানে, কলামের ভ্যালু দিবা এখানে এবং এখান থেকে কাজ হবে। ইনস্ট্রাকশনটা একটু ভুল লেখা আছে, সাপোজ ধরো এখানে কমা আর একটা হবে ধরো ডিএল বা ডিএক্স যাই ধরো তুমি, তো এইখানে একটা ভ্যালু আমার হচ্ছে কপি করব, আমি ডিএল থেকে নিয়ে এই অ্যাড্রেসে রেখে আসবো। এটা টু ডাইমেনশনাল অ্যারেকে প্রকাশ করে। আমরা জানি যে র্যাম হচ্ছে দেখতে অনেকটা এরকম ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো, এখানে তো টু ডাইমেনশনাল বোর্ডে কিছু নাই আসলে। তো ওইটাকে যদি আমি লজিক্যালি ভার্চুয়ালি চিন্তা করে নেই যে এইখান থেকে হচ্ছে আমার একটা রো শুরু, তারপরের দুইটা ঘর হচ্ছে আমার দুইটা কলাম, তারপরে এখানে হচ্ছে আমার রো টু, রো ধরো এটা R0 আর এটা হচ্ছে R1, রো 1 নাম্বার শুরু এবং তারপরে দুইটা হচ্ছে আমার কলাম, কলাম 0 কলাম 1। সিমিলারলি আমি আবার নিচে ধরলাম যে এটা হচ্ছে আমার R2, ওয়েট, এটা হচ্ছে আমার R2 পজিশন এইটা, এবং এইগুলো হচ্ছে আমার পরবর্তীতে কলাম, ধরো এটা হচ্ছে আমার 0 এটা, আর এটা হচ্ছে C1। এরকম আমি যদি টু ডাইমেনশনাল অ্যারে চিন্তা করে নেই, যেহেতু আমার হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে এখানে সরাসরি র্যামে ওইভাবে ম্যাট্রিক্স বসানো সম্ভব না, আমাকে কনসেপচুয়ালি চিন্তা করতে হবে যে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে টু কীভাবে রাখা যায়, টু ডাইমেনশনাল অ্যারে কীভাবে রাখা যায় সেটা যদি চিন্তা করে নেই তাহলে অনেকটা এরকম দাঁড়ায় আর কি। তো এরকমভাবে যদি চিন্তা করি তাহলে এইটাকে ব্যবহার করার জন্য বা ওইটাকে কল করার জন্য এরকম একটা আর্কিটেকচার ইউজ করা হয়। এটা কি হবে, প্রথমে ডিএসকে ডেটা সেগমেন্টকে 4 বিট লেফট শিফট দিবে, তার সাথে আলফা যোগ করবে, তার সাথে এসআই যোগ করবে এবং বিএক্স এর ভ্যালু যোগ করে তুমি এই স্ট্রাকচারের যে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারো। এই হচ্ছে মেমোরি মোডের প্রথম 5টা এবং আরেকটা বাকি আছে টোটাল 6টা, এটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এবার আমরা একটু বুঝাই স্ট্রিং অ্যাড্রেসিং মোড। তো ধরো এটা একটা ইনস্ট্রাকশন দেয়া আছে স্ট্রিং এর, আরো হতে পারে, এখানে একটা উদাহরণ দেয়া আছে। এই ইনস্ট্রাকশনটা বোঝায় যে এই র্যামের একটা লোকেশন থেকে স্ট্রিং এর একটা ক্যারেক্টার, ধরো এই ক্যারেক্টারটা, এটা আসলে আস্কি ফরম্যাটে থাকে, আমি বোঝানোর জন্য একটা ক্যারেক্টার হিসেবে লিখতেছি। তো ধরো এইটাকে নিয়ে আমার কপি করে অন্য কোনো এক জায়গায় রেখে আসতে হবে। এই ঘটনাটা ঘটায় হচ্ছে এইটা, এই মুভ এস তারপর হচ্ছে বাইট, মুভ স্ট্রিং বাইট, একটা পরিমাণ ক্যারেক্টার যাবে। যদি তুমি অনেকগুলো চেঞ্জ করতে চাও, যেমন ধরো বাংলাদেশ যদি তুমি কপি করতে চাও তাহলে এই প্রথমে বি, তারপরে এ, তারপরে এন, তারপরে জি, এভাবে একটা একটা করে 1 বাইট পরিমাণ ডেটা তোমাকে আসলে কপি করতে হবে। এখন কথা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা আসলে কিভাবে কাজ করে। তো এটা করে কি, প্রথমে ডিএসকে নেয় ডেটা সেগমেন্ট এবং তার সাথে বর্তমানে সে ধরো সোর্স ইন্ডেক্স এসআইতে যে ভ্যালুটা আছে এই দুইটা দিয়ে হিসাব করে যে স্ট্রিং এর কোন ক্যারেক্টারটাকে কপি করতে হবে। ধরে নাও সি, কোথায় যাবে, যাবে হচ্ছে এক্সট্রা সেগমেন্টের ভিতরে যাবে এবং ডিআই দিয়ে যাবে। এই ডিআই দিয়ে এবং ইএস দিয়ে যে 20 বিটের অ্যাড্রেস পাওয়া যাবে, এটাকে 4 বিট লেফট শিফট করে ডিআই যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেই অ্যাড্রেসে যে সি কপি হয়ে যাবে। এই ইনস্ট্রাকশনটার কাজ হচ্ছে তাই। একটা ছোট্ট শর্ত আছে, শর্তটা হচ্ছে এই মুভ এস বাইট যদি তুমি 2 বার কল দাও
পরপর দুইবার কল দাও, তাহলে এই বি থেকে এতে যাবে নাকি এইচ থেকে তার আগেরটায় যাবে, এসে যাবে। অর্থাৎ একটা স্ট্রিং এর হাই থেকে লোয়ার পর্যন্ত রিড হবে নাকি লো থেকে হাই রিড হবে বা হচ্ছে, তুমি কোনটা চাচ্ছ সেটা ডিপেন্ড করবে এই ডাইরেকশন ফ্ল্যাগের উপরে। এইটা এই ডাইরেকশন ফ্ল্যাগটা বা স্ট্যাটাস রেজিস্টার, এটার নাম আমরা আগেই শুনে আসছি। তো ডিএফ এ যদি তুমি 0 দাও, এটা কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে। একটা উদাহরণ হিসেবে আমি ধরে নেই যে ডিএফ এর মধ্যে 0 আছে, তাহলে এই কপিটা হয়ে যাওয়ার সাথে সাথে এই এসআই আর এই ডিআই এর ভ্যালু 1 করে বেড়ে যাবে। ফর এক্সাম্পল এই যে এইভাবে দেখো, ইনিশিয়ালি ডিআই এসআই ছিল 500 এবং ডিআই ছিল 300। যেই কপিটা হয়ে গেছে তখনই এসআই এর ভ্যালু হয়ে গেছে 501, ডিআই এর ভ্যালু হয়েছে 301। যদি এটা ডিএফ ডেটা ডাইরেকশন ফ্ল্যাগ যদি তুমি 1 করে রাখতা কোডের মাধ্যমে কোনো একভাবে, তাহলে কি হতো, এটা কমে যেত, অর্থাৎ 4FF হতো। এটা হতো হচ্ছে 4FF, হেক্সাডেসিমেলে আছে, এক মাইনাস হতো, আর হচ্ছে 2FF হতো। তার মানে হাই থেকে লোয়ারে যাবে নাকি লোয়ার থেকে হাইতে যাবে সেটা ডিপেন্ড করে ডাইরেকশন ফ্ল্যাগের উপরে। কিন্তু এই ইনস্ট্রাকশনটা কাজটা হচ্ছে এটা মূলত স্ট্রিং এর কাজে লাগে। এই মেমোরি মোডের একটা টাইপ হতে পারে স্ট্রিং অ্যাড্রেসিং মোড, যেগুলো স্পেশাল ধরনের অপ কোডকে ব্যবহার করে। দেখো মুভ না, মুভ এস ব্যবহার করা হয়েছে স্ট্রিং এর জন্য। তো এইটা একটা উদাহরণ আর কি। এই 6টা হচ্ছে আমার মেমোরি টাইপ। আমার বাকি থাকলো 3টা। এই 3টা তুলনামূলক একটু ইজি বোঝা এবং পরিমাণেও কম আর কি। তো একটা হচ্ছে আইও মোড, ইনপুট আউটপুট নেওয়ার জন্য। তো 8086 এমুলেটরে আমরা আসলে ইনপুট আউটপুট অনেকভাবে নিতে পারি। একটা ওয়ে হচ্ছে যে সরাসরি ইনপুট আউটপুটের কিওয়ার্ড আছে। এটা মানে বোঝায়, ধরো তোমার কম্পিউটার যে মাইক্রোপ্রসেসর আছে তার একটা পোর্ট নাম্বার ধরো 5-এ তুমি একটা এক্সটার্নাল ডিভাইস দিয়ে রাখছো, একটা পেন ড্রাইভ, একটা, যদিও ওই সময় পেন ড্রাইভ এগুলো ছিল না, উদাহরণ বোঝানোর জন্য আমি বলতেছি যে ধরো একটা এক্সটার্নাল ডিভাইস তুমি কানেক্ট করে রাখছো, পেন ড্রাইভ হতে পারে বা হচ্ছে ধরো তুমি একটা ধরো একটা লেড বাল্ব জ্বালায় রাখলা, লেড কানেক্ট করলা। তো ওই লেড একটা পোর্টে কানেক্টেড অবস্থা আছে, 8টা পোর্ট বা 8টা লেড কানেক্টেড অবস্থা আছে। এই 05 হচ্ছে সেই পোর্টটার নাম্বার। তুমি বললা যে আউটপুট দাও, কি আউটপুট দিবা, এই এল থেকে 8 বিট রিড করে নিয়ে আসো এবং এই পোর্টে যে ডিভাইসটা কানেক্ট আছে তাকে 8 বিট পাঠায় দাও। এই ইনস্ট্রাকশনটা তাই বোঝায়। আর ইনের ক্ষেত্রে মানে ইনপুট, অর্থাৎ হচ্ছে তুমি ইনপুট ঘটাও। কি ঘটাবা, এই এল এর ভিতর যে ভ্যালুটা আছে ওইটাকে রিড করো, মানে রেজিস্টারটাকে রিড করো করে, সরি ভুল বলতেছি, এই পোর্ট, এই এল পোর্টের ভিতর যেটা আছে ওইটাকে নাও, নিয়ে হচ্ছে এখানে, আবার বলি দাঁড়াও উল্টে যাচ্ছে, আমরা হচ্ছে ইনপুট নিব। ইনপুট হচ্ছে অ্যাড্রেস আমি দিয়ে রাখছি ধরো এই পোর্টটার মধ্যে, এটাকে নিয়ে এল এর মধ্যে সেভ করে দাও। এই ইনস্ট্রাকশনটা কাজটা হচ্ছে তাই। আউটপুটের ক্ষেত্রে কি করবে, এল থেকে 8 বিটের একটা ভ্যালু রিড করে নিয়ে আসবে এবং 05 নাম্বার পোর্টে যে ডিভাইসটা কানেক্ট আছে তাকে নিয়ে ওই ভ্যালুগুলো পৌঁছায় দিয়ে আসবে। গেল। ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আমার ঘটনা ঘটবে উল্টা, আমি রিড করে রাখবো কোথায়, আমি এল রেজিস্টারের মধ্যে রাখবো 8 বিট। এই 8 বিট আসবে কোত্থেকে, এই ডিএক্স এর মধ্যে একটা ভ্যালু আছে, সাপোজ ধরো 5 আছে বা 10 আছে, তাহলে ওই 10 নাম্বার পোর্টে যাও, ওই পোর্টে যে এক্সটার্নাল ডিভাইস কানেক্ট আছে তার কাছ থেকে ভ্যালু নিয়ে আসো। ফর এক্সাম্পল ধরে নাও যে একটা কিবোর্ড আছে, ওই কিবোর্ড থেকে একটা 8 বিটের ভ্যালু রিড করে নিয়ে আসো এবং এল এর মধ্যে রেখে দাও। এই ইন এর কাজ হচ্ছে তাই। তো এইটা হচ্ছে আরেকটা ইনপুট আউটপুট মোড বা ওয়ান অফ দ্য অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে একটা গ্রুপ অফ অ্যাড্রেসিং মোড, নট এ সিঙ্গেল, একটা গ্রুপ অফ অ্যাড্রেসিং মোড ইনপুট আউটপুট। তার মধ্যে 2টা টাইপ আছে, এই 2টা হচ্ছে সেই 2টা টাইপ। যেমন আগের মেমোরির ক্ষেত্রে ছিল 6টা, তার আগেরটায় ছিল 2টা। রিলেটিভ অ্যাড্রেসিং মোড হচ্ছে তোমার, আমরা উদাহরণ হিসেবে বললাম যে ধরো একটা যদি মেথড কল করতে হয়, জেএমপি, আমার মেথডের নাম হচ্ছে M1। এই M1টা হচ্ছে আসলে একটা নাম, দেখা যাচ্ছে এর থেকে 20 লাইন পরে M1 নামে একটা লেভেল ডিক্লেয়ার করা আছে অথবা মেথড। এই যে M1, এটার অ্যাড্রেসটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে, এই অ্যাড্রেসটাকে নিবে, এইটা যে কয়েক কোড পড়ে আছে, ধরো এটা ধরো 25 নাম্বার লাইনে আছে, এই 25 নাম্বার লাইনটাকে নিবে, এটাকে প্রোগ্রাম কাউন্টারের সাথে যোগ করে দেবে, প্রোগ্রাম কাউন্টারের সাথে যোগ করবে এই 25, তাহলে পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি কত নাম্বার লোকেশনে এখন হচ্ছে কোড যাবে। তো এই যে অ্যাড্রেসিং টাইপ, এই যে তুমি মেথড কল বা লুপের জন্য যেটাকে ব্যবহার করতে পারো, যেখানে নাম বা লেভেল ইউজ করা হয়েছে, তাকে আমরা বলি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। আর ইমপ্লাইড হচ্ছে, দেখো ইমপ্লাইডে কোনো অপারেন্ট নাই, কোনো ভ্যালু নাই, সরাসরি একটা কিওয়ার্ডই হচ্ছে প্রকাশ করতেছে কার সাথে ঘটনা ঘটবে। এই সিএলসি মানে হচ্ছে
তোমার ক্যারি যে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে বা ফ্ল্যাগ বিটটা আছে তাকে যে 0 করে আসো। এখানে দেখো আলাদা করে কোনো অপারেন্ড দেওয়ার প্রয়োজনই পড়ে নাই, এই কিওয়ার্ডই বলে দিচ্ছে যে কার সাথে ঘটনা ঘটবে। এর এফেক্টিভ অ্যাড্রেস কে হবে? এফেক্টিভ অ্যাড্রেস হবে ওই ক্যারি বিটটা। তার মানে ক্যারি বিটের সাথে যে ঘটনা ঘটে আসো। এই ধরনের যে সকল ইনস্ট্রাকশন আছে যেখানে তোমার কোনো কারণে এরকম আরও আছে, যেমন একটা আছে হচ্ছে সিডাব্লিউডি, এরকম আরও আছে এসটিসি, এরকম কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো কোনো অপারেন্ডের প্রয়োজন পড়ে না, তাকে আমরা বলি ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। তো মোটামুটি ওভারঅল যতগুলো 11টা অ্যাড্রেসিং মোড আমাদের যেগুলো কমন আছে 8086 ওগুলো আমরা আলোচনা করলাম। আমি আমার যতটুকু নলেজ দিয়ে আমি পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তারপরও যদি তোমাদের আরও হেল্পের প্রয়োজন পড়ে তাহলে এই যে আমি কিছু লিঙ্ক খুঁজে রাখছি, এইগুলো থেকে আমি শিখছি এবং বই থেকে। তোমার যদি আরও আমার পরেও যদি আরও ডিটেল লাগে এইগুলো গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে, এরাও ব্যাখ্যা করছে, চাইলে দেখতে পারো। এদের সব কথাই মোটামুটি আমি কভার করছি আর কি। এটা একটা স্যাম্পল কিভাবে ব্যবহার করে প্র্যাকটিসের জন্য। তো এখানকার কিছু নাম মিলবে না, এটাও 8086 এর, বাট এটা অন্য এক বইতে অন্যভাবে নামে রিপ্রেজেন্ট করছে, টেনশন নেওয়ার দরকার নাই। আমাদের সাথে মিলে গেলে বা মিলাই নিয়ে তুমি এগুলো চেক করতে পারো, জাস্ট একটা স্যাম্পল দেখানোর জন্য, একটু জাস্ট প্র্যাকটিস করানোর জন্য যে কীভাবে এফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট হচ্ছে সেই উদাহরণটার জন্য। এইগুলো দেখলেই বুঝতে পারবো যে আমাদের কোনটার সাথে মিলে গেছে। তো দেখে সেখান থেকে একটু প্র্যাকটিস করে দেখতে পারো যে তুমি এফেক্টিভ অ্যাড্রেস বের করতে পারতেছো কিনা। প্র্যাকটিসের জন্য স্লাইডটা দেওয়া আছে, একটু চেক করে দেখো। কিছু স্যাম্পল প্রোগ্রাম আমি দিয়ে দিছি, যেমন এখানে দেওয়া আছে যে ডিএফ যদি 0 হয় এবং এই ইনস্ট্রাকশনটা যদি পারফর্ম করা হয় কি ঘটনা ঘটবে, বা এই তিনটা যদি এক্সিকিউট করা হয় তখন হচ্ছে আসলে কি ঘটনা ঘটে, কোন কি ঘটে, কোন কোন অ্যাড্রেসের সাথে ঘটে, এফেক্টিভ অ্যাড্রেস কোনটা, ওই জিনিসগুলো বের করতে বলা হয়েছে, প্র্যাকটিসের জন্য বলা হয়েছে। বইতে আসলে স্যাম্পলের উদাহরণ দেওয়াও আছে, বই দেখো বা নিজেরা প্র্যাকটিস করো। দরকার হলে পিছনে যেয়ে আমার ভিডিও আরেকবার দেখে আবার চেষ্টা করো, তাহলে আশা করি পারা যাবে। এই কোশ্চেনটা মূলত বলতেছে যে এই ধরনের ইনস্ট্রাকশন যদি থাকে তাহলে কোনটা কোন অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়ে, কোনটা কোন টাইপের মধ্যে পড়ে, সেগুলোর নামকে আইডেন্টিফাই করো। সিম্পল আর কি। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি শেষ অ্যাড্রেসিং মোড। আমরা নেক্সট যে টপিক, এটা একটু জটিলের দিকে যাবে, অ্যাসেম্বলি প্রোগ্রামিং আমরা শুরু করব, যে 8086 এর কোড করে কি করে। এই 8086 এর কোড করে কি করে জানলে এই অ্যাসেম্বলি, যখন তুমি অ্যাড্রেসিং মোড আরেকবার রিভাইজ দিবা তখন আরো ইজি হয়ে যাবে। কারণ এখন একটু প্রথমে আমরা কিছু উদাহরণ লিখে দিয়ে, যে উদাহরণগুলোর সাথে আসলে আমি পরিচিত না, তো সেই উদাহরণগুলো লিখে দিয়ে আমরা সরাসরি শুরু করে দিলাম। কিন্তু এখন যদি আমরা আবার একটু অ্যাসেম্বলি প্রোগ্রামিংটাকে একটু রিভাইজ করে নিই, অ্যাসেম্বলি প্রোগ্রামিং একবার নলেজে এসে গেলে তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে মাইক্রোপ্রসেসরের এই কোডিং পার্ট কাজ করে কি করে। তখন আরো ইজি হয়ে যাবে যে হচ্ছে ঠিক আছে, যদি এইভাবে কাজ করে তাহলে আমার এই অ্যাড্রেসিং মোডের আসলে এইটা কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো তখন আরেকটু অ্যাবজর্ব করা ইজি হয়ে যাবে। আমার সাজেশন হচ্ছে যে এইটা একবার একটু দেখে প্র্যাকটিস করে দেন অ্যাসেম্বলি প্রোগ্রামিংটাকে শেষ করে নিই। আরেকবার যেন একটু এই স্লাইডটা পার্টিকুলার এই ভিডিওটা যেন আরেকবার একটু রিভিশন দিয়ে নাও, তাহলে তুলনামূলক বুঝতে সুবিধা হবে। অনেক কনসেপ্ট যেটা তুমি এখন একবার দেখে গেলা ওটা আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ডিপে যাব। মূলত অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর উপর আমরা একটা টিউটোরিয়াল সেট দিয়ে দেবো, যেটা অলরেডি তৈরি আছে 8টা ভিডিও। তো ওই সেটটা ধরে ওই ভিডিও 8টা, ভুলে গেছি, ওই লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব ওই পরের ভিডিওর সাথে। তো ওইখানে গেলে ওইখান থেকে বেসিকটা দেখা যাবে, এবং এই চ্যাপ্টার বা এই বইয়ের আন্ডারে যে অ্যাডভান্স কোডগুলো দেওয়া আছে ওইগুলো আমি বোঝাতে শুরু করব, যে এইভাবে হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং কাজ করে 8086 এর জন্য। ওকে ফাইন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।